হচ্ছে ইফেক্ট অফ ফিল্ড কারেন্ট চেঞ্জ। তো ফিল্ড কারেন্ট চেঞ্জ হলে আমাদের কি চেঞ্জ হবে, যদি ফিল্ড কারেন্টের সাথে ফ্লাক্সের সম্পর্ক, ফ্লাক্স বাড়লে আমাদের ইএ মানবে, কারণ ইএ সমান কে ফাই ওমেগা, যেহেতু ফাই যেহেতু বাড়তেছে তাহলে ইনডিউস ভোল্টেজ ইএ বাড়বে। ঠিক আছে, তার মানে এবার হচ্ছে যে এবার আমাদের ইএ যেহেতু বাড়বে, তাহলে আগে তো ইএ তো বেশ অনুযায়ী মানে সার্কেল ডায়াগ্রাম অনুযায়ী দিছিলাম, এবার কিন্তু আর তা করা যাবে না। এবার হচ্ছে আইএফ এর রিলেশন আর কি, হ্যাঁ, ইফেক্ট অফ ফিল্ড কারেন্ট চেঞ্জ, আইএফ বাড়ালে কি হবে সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে আমরা প্রথমে একটা ফিগার আঁকি বি5, এগুলো আঁকার সময় প্রথমে আগে নিজে থেকে একটা আঁকবেন। ঠিক আছে, নিজে থেকে একটা আঁকা তারপরে আপনি মনে করেন কারেন্ট যদি একটা দিলেন, তো ধরেন আপনি যদি এদিকে যদি দেন, ধরুন এটা কারেন্ট দিলাম আগে, এখন এমনভাবে আঁকতে হবে যেন এই কারেন্টের সাথে লম্ব হইতে হবে। আর কারেন্ট এটা যদি বাড়াইতে চান আপনি, এটা যদি এদিকে আপনি মনে মনে কল্পনা করবেন এটা, ঠিক আছে, এটা তাহলে এটার সাথে লম্ব দিতে হলে কিভাবে হইতে হবে, যে এরকম, তাই না, লম্ব হয়েছে না, এবার অর্থাৎ দেখা যাচ্ছে, তাহলে আপনার এটা দিতে হবে ই এ, এটা হচ্ছে ই এ, আর এটা হচ্ছে আমাদের আই এ এক্সএস। ঠিক আছে, এখন এখানে যেহেতু আমাদের দেখেন ফিল্ড কারেন্ট চেঞ্জ করবো, তো ফিল্ড কারেন্ট যেহেতু চেঞ্জ করবো, কে ফাই ওমেগা, ফাই চেঞ্জ হবে, কিন্তু পাওয়ার তো আমাদের চেঞ্জ করবো না। এই জন্য পাওয়ারের যে লাইনটা সেটা আমাদের কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, কারণ ই এ সাইন ডেল যেটা আমাদের ইয়ে তো হচ্ছে, ও আমরা এটা কারেন্টের সাথে সরাসরি একবার ইয়ে করে ফেলছি, সরি এটা ইয়ে করে আরেকটু ওই পাশে আছে, তাহলে দাঁড়ান, এটা আমাদের আঁকার সময় ইয়ে করে নিই, হ্যাঁ, কারেন্ট আই এ ওয়ান, তো এটার সাথে যদি আমাদের এই বরাবর ওই মানে না রেখে আমরা আই এর মানটা একটু বড় দিই, ই এর মানটা ওইটার সাথে লম্ব দিলাম, ঠিক আছে, এটার সাথে এটা তো লম্ব আকারই হয়েছে, কিন্তু আমরা একটু মানটা এখানে বড় আকারে রাখি, কেন এটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে তো বুঝতে অসুবিধা। তাহলে এই যে এটা হচ্ছে ই এ, আর এটা হচ্ছে আমাদের আই এ এক্সএস। তাহলে এটা যদি আমরা আর বুদ্ধিমানের কাজ হচ্ছে যে প্রথমে আগে ইয়েটা আগে আঁকে নিলেই ভালো, হ্যাঁ, ইয়েটা আগে আঁকে তারপর সে অনুযায়ী আপনি কারেন্টটা আঁকলেন। তো এখন যেহেতু আমাদের ই এর মানটা চেঞ্জ হবে, তার মানে আপনার ই এর মানটা এবার যদি পাওয়ার কনস্ট্যান্ট থাকবে, ই এর সাইনটা তো এইটুকু, তাই না, মানে এইটুকু যেহেতু আমাদের পাওয়ার সাথে সম্পর্ক, যেহেতু পি কনস্ট্যান্ট, পি এর সমানুপাতিক হচ্ছে ই এ সাইন ডেল, আর এটা যেহেতু আমাদের কনস্ট্যান্ট আছে পি, তার মানে আমাদের এইটাকে আমাদের ফিক্সড রেখে তারপর আগাইতে হবে। তো সেই জন্য এবার ইয়েটা মনে করি অন্য আরেকটা এদিকে যাবে, এখানে মনে করি ইয়েটা স্লাইডলি আগাই যাবে, ঠিক আছে, আর এখান থেকে এইটা হবে এরকম, আর এখন এই রেখাটার সাথে লম্ব করে এখানে আঁকবো, আর এটার সাথে যদি লম্ব করতে চাই তাহলে এটা যেন মনে করেন এরকম, এটা থেকে মানটা কিন্তু কমছে, এটা থেকে মান কমছে, তার মানে যেহেতু পাওয়ারের মান কনস্ট্যান্ট, এখানে এইটুকু যে cos থিটা যেটা আই এ cos থিটা, এই মানটা স্থির থাকবে। দেখেন আই এ cos থিটা, আই এ cos থিটা, এটা তো পাওয়ারের সাথে সম্পর্কযুক্ত, তাই না, এইটুকু আমার ফিক্সড থাকবে। তাহলে আই এর মানটা হচ্ছে এটা। এখন আপনার যদি ই এর মান আরো বাড়ে, এটা হচ্ছে ই এ 2, এটা ই এ 1, আর ই এর মান যদি আরেকটু বাড়ে, ধরেন ই এর মান হচ্ছে এবারে এতটুকু বাড়লো, অনেক বাইরে গেছে, হ্যাঁ, ই এর মানও বাড়ছে, আই এ এক্সএস এর মানও বাড়ছে, ঠিক আছে, যদি আই এর মান বাড়ছে আই এর মানটাও বাড়বে, তাহলে এটার সাথে যদি লম্ব করতে চাই তাহলে আঁকতে হবে এই যে এদিকে, দেখেন, তাই না, তাহলে এটা হচ্ছে আমাদের আই এ, দেখেন আই এর ম্যাগনিটিউড বড় হয়েছে, এখানে আই এর ম্যাগনিটিউড বড় হয়েছে, আই এর ম্যাগনিটিউড বড় হয়েছে কিন্তু অ্যাঙ্গেল কিন্তু মানে আই এ cos থিটার সমানই আছে, খেয়াল করছেন, আই এর মান বাড়ছে কিন্তু আই এ cos থিটা এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ হয় না, এইটুকু ঠিক রাখা আছে। একই রকম ভাবে এখানে ই এর মান বাড়ছে কিন্তু ই এর সাইন ডেলটা কম আছে, দেখেন ই এ বাড়ার সাথে সাথে কিন্তু ডেল এর মানও কমে যাচ্ছে, প্রথমে এখানে ছিল ডেল 1, পরে এইটা ই এ 2 এর ক্ষেত্রে ডেল আরেকটু কমে গেছে,
আর ইয়ে থ্রির ক্ষেত্রে ডেল থ্রি আরেকটু কমে গেছে, বুঝতে পারছেন? তার মানে দেখেন যখন ইয়ে এর মান বাড়তেছে কিন্তু ডেলের মান কমে যেতে, যদিও এটার মান বাড়তেছে কিন্তু এটার মান আবার কমতেছে, যার কারণে এটা বাইরে যায় আর এটা কমে যায়, মানে ই এর মান বাইরে যায় আর সাইন ডেলের মান কমে যায়, পি এর মান কনস্ট্যান্ট রাখতেছে। একই রকম এখানেও আই এর মান বাইরে যায় আবার cos থিটা এর মান কমে যায়, পি কে কনস্ট্যান্ট রাখতেছে, ঠিক আছে? একই রকম ভাবে তো এটা আর কি আমাদের যে ইফেক্ট অফ ফিল্ড কারেন্ট চেঞ্জ, মানে আমরা দেখেন এখানে যখন ফিল্ড কারেন্ট যখন বাড়াইতেছি ই এর মান বাড়তেছে, তো ই এর মান বাড়লে দেখা যাচ্ছে আমাদের আই এর মানটা কি হইতেছে, প্রথমে এখানে ছিল আই এ 1 আর এখানে হচ্ছে আমাদের আই এ 2, এখানে আই এ 3। তার মানে আপনি এবার দেখেন যত বেশি ফিল্ড কারেন্ট বাড়াইছি কারেন্টের মান কি হইতেছে, প্রথমে লেগিং এ ছিল, তারপরে ইউনিটি হয়েছে, তারপরে লিডিং এ হয়েছে, মানে সে লেগিং থেকে লিডিং এর দিকে আগাইছে। তার মানে কি যত বেশি আমাদের ফিল্ড কারেন্ট বাড়াইলাম তত বেশি আমাদের ইয়ে বাড়ছে, আর ইয়ে বাড়ার সাথে সাথে টর্কের মানও কমে গেছে এবং সেই সাথে কারেন্টের মানও আমাদের কারেন্টটাও আমাদের রোটেট করছে, মানে কারেন্টটাও আমাদের স্লাইডলি উপরের দিকে উঠছে, অর্থাৎ ইয়ে 1 থেকে ইয়ে 2 হয়েছে, তারপরে ইয়ে 3 হয়েছে, অর্থাৎ লেগিং থেকে লিডিং এর দিকে গেছে, বুঝতে পারছেন? অর্থাৎ যখন আমি যখন লিডিং এর মধ্যে যাবে তখন আমাদের ওভার এক্সাইট, তাহলে আমি যদি লিডিং কারেন্ট পাইতে চাই, হ্যাঁ মোটরটাকে যদি আমি লিডিং লোড হিসেবে চালাতে চাই, তাহলে আমাদের কি মোটরকে আন্ডার এক্সাইটেশন করতে হবে নাকি ওভার এক্সাইটেশন করতে হবে? হ্যাঁ আসিফ ভাই বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ তাহলে আপনি বলেন তো আমাদের মোটরকে ইয়ে করার জন্য ওভার এক্সাইটেশন কেন মানে লিডিং লোডে চালানোর জন্য ওভার এক্সাইটেশনে কেন চালাতে হয়? আচ্ছা আপনি আগে এটা বলেন যে মোটরকে যদি আমি লিডিং লোডে চালাতে চাই তাহলে কি ওভার এক্সাইটেশনে চালাবো নাকি আন্ডার এক্সাইটেশনে চালাবো? হ্যাঁ কেন ওভার এক্সাইটেশনে চালাবো? হ্যাঁ হ্যাঁ মানে এর মান বেড়ে যাবে, হ্যাঁ এর মান বেড়লে তো ভাই আমার আপনার আয়ের মান লিডিং এর দিকে যাবে। হ্যাঁ কারণ কি আমি দেখাই, আপনি যখন আমি আইএফ বাড়াইলাম, হ্যাঁ তখন কিন্তু আমাদের ইএটা বাড়তেছে, হ্যাঁ আর ইএ বাড়লে এর মান যদি বড় হয় তাহলে আইএ এক্সেস এর মানটা বাড়তেছে না, তাই না? আইএ এক্সেস এর মানটা তো বাড়তেছে, যেহেতু এটা যেহেতু আইএ এক্সেস ড্রপ যেহেতু বড় হয় তাহলে বাধ্য হয়ে আই এর মানটা বড় হইতে হবে, তাই না? কারণ আই এর মান যদি বড় হয়, হ্যাঁ এখন আই এর মান তো বড় হয়েছে এই জন্য, এখন যেহেতু এখানে আবার ডেল এর মানও যেহেতু কমে গেছে, দেখেন ডেল থিটার মান যেহেতু কমে গেছে থিটার মান আবার বেড়ে যাবে, ঠিক আছে? দেখা যাচ্ছে আগে যে থিটা ছিল পরে আস্তে আস্তে থিটার মান আবার সেই অনুযায়ী বেড়ে গেছে, মানে আই এটা রোটেট করছে, চেঞ্জ করছে, ঠিক আছে? তো এই কারণে আমাদের কিন্তু অর্থাৎ আই এটা প্রথমে মানে লেগিং থেকে নিয়ে আমাদের সে লেগিং থেকে লিডিং এর দিকে কনভার্ট হয়েছে, বুঝতে পারছেন এবার? আসিফ ভাই বুঝছেন এবার? হ্যাঁ সানজিদা আপু আপনি বুঝছেন নাকি? ভাইয়া আমার একটু সমস্যা হইতেছে। সমস্যা হচ্ছে? এখন কি মানে আমার এই পার্টগুলোতে একটু ঝামেলা আছে। এটা হচ্ছে কি আপনি শীটটা আরেকটু ভালো করে মানে একটু দেখেন, হ্যাঁ আমার মনে হয় শীটটা যদি এখন আপনি দেখেন না তাহলে একটু পারবেন, হয়তো এটা খুব বেশি কঠিন কিছু না। যেমন এখানে আমি যেটা বলছি প্রথমে দেখেন আপনি আইএ বাড়বে না ইএ বাড়লো, ইএ বাড়লে কি বাড়বে, মানে যদি ফিল্ড কারেন্ট বাড়ে তাহলে কি বাড়বে? ফিল্ড কারেন্ট বাড়বে, ইয়ে বাড়বে, মানে ভোল্টেজটা বাড়বে। হ্যাঁ ইএ বাড়লে আমাদের আইএ অ্যাক্সেস কি হবে? আইএ অ্যাক্সেস তো বাড়বে। হ্যাঁ যে দেখেন ইএ লম্বা হয়ে গেছে, তাহলে ড্রপটা যোগ করতে গেলে এই রেখাটা বড় না, এই রেখার চেয়ে এই রেখাটা বড় হয়ে গেল না? আগে রেখা ছিল এইটুকু, এখন হয়ে গেছে এইটুকু, অ্যাক্সেসের মান তো আর বাড়তেছে না, বাড়তেছে কি তাহলে শুধু আইএর মান আই এর মানটা বাড়তেছে না? তো এই জন্য আই এর মানটা যেহেতু সাথে সাথে অ্যাঙ্গেলও কিন্তু চেঞ্জ হয়েছে, দেখেন এখানে যেমন এখানে যখন আই ই এখানে টর্ক অ্যাঙ্গেল এইটার সময় টর্ক অ্যাঙ্গেল এইটা,
তাই না? কিন্তু এটার সাথে তো আমাদের যেহেতু এইটা মুভ করলে টর্ক অ্যাঙ্গেলও চেঞ্জ হইতেছে না আমাদের, ডেল 1 ডেল 2 ডেল 3 হয়ে গেছে না? যেহেতু টর্ক অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেলে এটার সাথে তো লম্ব হইতে হবে, তার মানে থিটাও তো চেঞ্জ হচ্ছে। তাহলে এটার সাথে যে এই যখন এই রেখার সাথে যেটা মানে এই রেখার সাথে যেটা লম্ব ছিল, এই রেখার সাথে লম্ব কি একরকম হবে নাকি? চেঞ্জ হবে না? তার মানে এটা যদি উপরের দিকে মানে মানটাও বাড়বে এবং এটা উপরের দিকে চলে যাবে। কারণ এটার সাথে লম্ব দেখেন, যদি আপনি এটার সাথে লম্ব আঁকতেন তাহলে কিভাবে এইভাবে আঁকতে হইতো না? দেখেন, আর যখন এটার সাথে লম্ব আঁকতেন তখন কি আপনাকে এই যে এইভাবে আঁকতে হচ্ছে না? জি ভাইয়া। হ্যাঁ, তার মানে দেখেন এটার সাথে লম্ব আঁকতে গেলে এই দিক দিয়ে আসতে হয়, কিন্তু এটার সাথে লম্ব আঁকতে গেলে আপনার এই দিক দিয়ে আসতে হয়। তাহলে কি আইএটাকে উপরের দিকে শিফট করতেছে না? জি ভাইয়া। বুঝতে পারছেন? তাহলে এটাই বলতেছি, অর্থাৎ যত বেশি ইয়ে বাড়তেছে তত আমাদের আইএটা শিফট করে উপরের দিকে যাচ্ছে। বুঝছেন এবার? জি ভাইয়া। হ্যাঁ, অর্থাৎ আইএটা আমাদের লেগিং থেকে লিডিং এর দিকে যাচ্ছে। তো এটাই আর কি, যখন আমাদের মোটরটাকে যদি আমাদের ওভার লিডিং লোড ইঞ্জিন চালাতে চাই তাহলে ওভার এক্সাইটেশনে চালাবো। তো এইটাই হচ্ছে আমাদের এই মেইনলি কনসার্ন। অর্থাৎ আমি দুইটা জিনিস শিখলাম। হ্যাঁ, একটা হচ্ছে কম লোডে চালাবো, মানে লিডিং লোডের জন্য কম লোডে চালাবো এবং লিডিং লোডের জন্য ওভার এক্সাইটেশনে চালাবো। তো এখন একটা মোটর যদি এরকম দেখেন, এটাকে যদি আমরা এই একটা কার্ভ আকারে আঁকি, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে আমাদের লেগিং লোড থেকে লিডিং লোডের সাথে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা একটা বি কার্ভ আকারে দিতে পারি। তো এখানেও কিন্তু আমরা দেখেন কিউ, এখানে কি উপরের দিকে এই অংশটুকুর মধ্যে কিউ কি করবে বলেন তো? এই অংশটুকুর মধ্যে আমাদের কিউ সাপ্লাই না কনজিউম? এই অংশের মধ্যে সাপ্লাই না কনজিউম হবে বলেন তো? ভাই সাপ্লাই হবে লিডিং যেহেতু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু লিডিং তাহলে সাপ্লাই হবে, আর এই অংশটুকুর মধ্যে যেহেতু লেগিং তাহলে কনজিউম হবে। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, এখন এখানে এই বিষয়ে একটু খেয়াল করি আমরা। IA1 IA2 এবং IA3, হ্যাঁ মানে দেখেন কারেন্টের মান কি এই যখন IA1 বেশি না IA2 বেশি না IA3 বেশি, বা সবচেয়ে কম মান কোনটাতে হয়েছে? IA1 IA2 IA3 এই তিনটার মধ্যে সবচেয়ে কম মান কোনটা বলেন তো? IA1 সবথেকে কম। কেমনে? ভাই IA3 না না, IA1 এটা তো অতিভুজ। আপনি এই জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের মনে করেন একটা ইয়া নর্মালি আপনি এই জিনিসটা চিন্তা করেন, আমি আবার সুন্দর করে রাখতেছি। হ্যাঁ, মনে করেন এটা হচ্ছে IA1, আর এটা মনে করেন এটা হচ্ছে IA3, তাই না? IA3, আর এটা হচ্ছে IA, আসলে এটা হচ্ছে কি আমি যদি একদম সোজা করে আঁকলাম, আচ্ছা মনে করেন এটা আমি এইখান থেকে এটা আরেকটু কমায় দিলাম, একদম সোজা দিলাম, একদম সোজা দিলে সে এটাও একদম সোজা আসবে। ঠিক আছে, তাহলে আমি IA2টা এটার সাথে দিলাম, একদম মানে ইয়ের সাথে মিলাইয়া দিয়ে দিলাম, এটা মনে করেন IA2, বুঝতে পারছেন? মনে করেন রেফারেন্সের সাথে মিলাই দিলাম, যদি এটা সোজা হয় তাহলে সে অনুযায়ী এটা সোজা হবে। তাহলে এইবার বলেন IA1 IA2 IA3 তিনটার মধ্যে কোনটা সবচেয়ে কম? IA1 কম। কিভাবে IA1 কম হয়? ভাইয়া আমার কাছে তো মনে হচ্ছে IA1 টাই কমছে। আচ্ছা দাঁড়ান, IA1 বড় হবে না? আচ্ছা আরেকটু বড় হবে। আচ্ছা দাঁড়ান, আচ্ছা এবার বলেন, হ্যাঁ এটা মনে করেন IA0, এটা মনে করেন IA4, এইবার বলেন হ্যাঁ IA কোনটা বড়? এবার কোনটা সবচেয়ে ছোট? কোনটা সবচেয়ে ছোট কোনটা সেটা বলেন। IA2 সবচেয়ে ছোট না? হ্যাঁ, কারণ IA0 বড়, আবার IA1 বড়, IA2 সবচেয়ে ছোট, তারপর IA3। তার মানে আপনি কি বুঝতেছেন? দেখেন IA0 থেকে মান আস্তে আস্তে কমতেছে, তাই না? হ্যাঁ, কমতেছে, কমে কমে এক পর্যায়ে সবচেয়ে কম হয়েছে, তারপর আবার বাড়তেছে, মানটা আবার বাড়তেছে না? বুঝতে পারছেন এটা? মানে IA0 থেকে মানটা প্রথমত সে লেগিং এর দিকেও কমতেছে, মানটাও কমতেছে, তারপর আবার লিডিং এর দিকেও বাড়তেছে, আবার মানটাও বাড়তেছে। ঠিক আছে না? এখন এই জিনিসটা অর্থাৎ যত উপরে যাচ্ছে তত মানও কমতেছে
এবং তত বেশি লিডিং হচ্ছে, লিডিং এর দিকে মান কমতেছে, এক পর্যায়ে ইউনিটি হয়েছে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তারপরে ইউনিটির পরে একবার আবার লিডিং এর দিকে আবার বাড়তেছে। বিষয়টা তাই না? এই বিষয়টাকে যদি আমি একটু মানে গ্রাফের মাধ্যমে আঁকতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আঁকতে পারি। এটাকে যদি আমরা এখন গ্রাফে আঁকতে চাই, অর্থাৎ কারেন্টের মানটা কি প্রথমে মানে বড় থেকে কমতেছে, হ্যাঁ, মানে মানটা আস্তে আস্তে ছোট হচ্ছে, ঠিক আছে, ছোট হইতে এক পর্যন্ত সর্বনিম্ন আসছে, সর্বনিম্ন আসার পরে তারপরে আবার মানটা বাড়তেছে, তারপর মানটা আবারও বাড়তেছে, ঠিক আছে, অর্থাৎ আই এর মান। বিষয়টা এরকম হলো না? দেখা যাচ্ছে আপনি এখন এখানে পাওয়ার ফ্যাক্টর ছিল সবচেয়ে বেশি, তারপর পাওয়ার ফ্যাক্টরের মানও তত কমতেছে, এখানে এসে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়ে গেছে। যখন এই পর্যায়ে ছিল তখন সে এটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, এই পর্যায়ে পাওয়ার ফ্যাক্টর কত 1, আর এইদিকে পাওয়ার ফ্যাক্টরের মান দেখেন কমতেছে, হ্যাঁ, এখানে কমতেছে বলতে আমাদের এখানে মনে করেন পয়েন্ট এখানে হচ্ছে 0.9, এখানে 1, এখানে 0.8, মনে করেন এখানে 0.8 না 0.9, এখানে 0.8, মানে পাওয়ার ফ্যাক্টরের মান এখানে কমতেছে বলতে এদিক থেকে এদিকে বাড়তেছে, এখান থেকে আবার এখানে ভাবে এখানে হচ্ছে 0.9, এখানে পাওয়ার ফ্যাক্টর 0.8, হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? তার মানে এখানে হচ্ছে আপনার এই পাশে লেগিং লোড, এই পাশে লেগিং এ পাওয়ার ফ্যাক্টরের মান কমতেছে, এক পর্যায়ে কমতেছে না, এই পাশে পাওয়ার ফ্যাক্টর এই পাশে ইউনিটি হয়েছে, মানে ইমপ্রুভ হচ্ছে আর কি, কমতেছে বলতে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হচ্ছে আর কি, যত নিচের দিকে তত ইমপ্রুভ হচ্ছে, ইউনিটি হচ্ছে, আবার একই রকম ভাবে এখান থেকে আবার ইউনিটি থেকে আবার পাওয়ার ফ্যাক্টরের মানটা এখানে আবার লেগিং লোডে একই রকম ভাবে বাড়তেছে। বুঝতে পারছেন বিষয়টা আমাদের? তাহলে এইটা হচ্ছে আমাদের এর বি কার, আর এই চেঞ্জটা হয়েছিল কি করার কারণে, ইএ চেঞ্জ করার কারণে, আর ইএ চেঞ্জ করছিল কি কারণে, ফিল্ড কারেন্ট চেঞ্জ করার কারণে। তার মানে ফিল্ড কারেন্ট ভার্সেস আর্মেচার কারেন্ট, ফিল্ড কারেন্ট ভার্সেস আর্মেচার কারেন্টের যে কার্ভটা সেটা হচ্ছে এরকম, অর্থাৎ ফিল্ড কারেন্ট বাড়াইলে আর্মেচার কারেন্টের মান কমতেছে, এক পর্যায়ে হচ্ছে সবচেয়ে কম পাওয়ার, সবচেয়ে কম আর্মেচার কারেন্ট, এবং তখন সবচেয়ে কম হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তারপরে আবার কারেন্টের মান আবার বাড়তেছে এবং লিডিংয়ে হচ্ছে, মানে এটাকে বলা হয় আমাদের বি কার্ভ। দেখতে একটা বি এর মতো দেখা যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে বি কার্ভ। বুঝতে পারছেন এবার বি কার্ভ? সঞ্জিতা আপু কি অবস্থা আপনার, আপনি বুঝছেন নাকি? সঞ্জিতা আপু কি বলেন? জি ভাইয়া, এখন ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, এখন এটা কি আমরা একটা নির্দিষ্ট পাওয়ারের জন্য করছিলাম, তাই না? আমরা একটা পাওয়ার কনস্ট্যান্ট রাখছিলাম না, অঙ্কটা যখন ফিগারটা যখন আঁকছি তখন পি কে কনস্ট্যান্ট রেখা করছিলাম, তাই না, একটা নির্দিষ্ট কনস্ট্যান্টের জন্য। আর এই পিতে না রেখা যদি এটা যে বড় কোনো পি কনস্ট্যান্ট রেখা করি, তাহলে ফিগারটা হয়তো এরকম হইতে পারতো, অথবা এরকম হইতে পারতো, মনে করো এটা P1 এর, এটা মনে করো P2, এটা মনে করো P3, একসাথে তো তিনটা কার্ভ হবে না, মানে একসাথে আপনার একটা কার্ভই হবে, হ্যাঁ, কিন্তু আপনি মানে একটা পি এর জন্য এটা ধরে নিলাম, এই জন্য এটাকে বলা হচ্ছে বি কার্ভ। তো এখন এটা হচ্ছে ইউনিটি পিএফ লাইন, এই লাইনটাকে আমরা বলতেছি ইউনিটি পিএফ লাইন, ইউনিটি পিএফ লাইন মানে যখন পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে। আচ্ছা, তো এখন এই কার্ভটাকে আরেকটু যাতে সুন্দর করা যায়, হ্যাঁ, এমনভাবে কিছু কিছু মোটর আছে, হ্যাঁ, সিনক্রোনাস মোটরকে এমনভাবে আমরা ব্যবহার করলাম যে শুধুমাত্র আর কোনো কাজ নাই, শুধু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টই করবো, এরকমভাবেই ডিজাইন করছি। সেই জন্য এই কার্ভটা কেমনভাবে ডিজাইন করলাম যেন সে এরকম সুন্দরভাবে এরকম হইতে পারে, সে এরকম স্ট্রেট নিচের দিকে নামলো, তারপর এদিকে স্যাচুরেশনের মধ্যে এরকম হবে হয়ে গেল, মানে এই কার্ভের চেয়ে এই কার্ভটা বেশি শার্প না, কারণ এই পাশে দেখেন আপনি একদম জিরো পর্যন্ত নামাই নিতে পারছেন। এখন এমনভাবে মোটরটাকে ডিজাইন করা হয়েছে, হ্যাঁ, যেন সে এরকম ভাবে শার্পলি নিচে নামবে এবং এখান থেকে বেরোবে না, মানে এই কার্ভটাকে মানে ডিজাইনটা এরকম ভাবে করছি যাতে এইরকম কার্ভটা আমরা পাই, ঠিক আছে? তো তো সেটাকে বলা হচ্ছে আমাদের সিনক্রোনাস কন্ডেন্সার। যখন আপনারা এই কথাটা ভালোভাবে মুখস্থ রাখবেন, হ্যাঁ, যখন ওভার এক্সাইটেড ইএক্সিআইটিভি, যখন ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটরকে, হ্যাঁ, যখন ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটরকে নো লোডে চালানো হবে, নো লোডে অপারেশন করা হবে, হ্যাঁ, নো লোডে অপারেশন করা হবে, তখন সে লাইন থেকে লিডিং কারেন্ট গ্রহণ করবে, হ্যাঁ, এবং তখন সে লিডিং লোড হিসেবে মোটর না লিডিং লোড হিসেবে কাজ করবে, তখন সেটাকে আমরা বলতেছি সিনক্রোনাস কন্ডেন্সার। বুঝতে পারছেন বিষয়টা? এখন এই সিনক্রোনাস কন্ডেন্সারের জন্য আমাদের যদি ভেক্টর ডায়াগ্রাম যদি আঁকি, তাহলে আগের মতো
হ্যাঁ, অর্থাৎ একই রকমভাবে বি5, এটা তো আমাদের বি5। এবার যেহেতু আমাদের দেখেন এখানে যেহেতু এখানে সিঙ্ক্রোনাস কন্ডেন্সারের মধ্যে পাওয়ার ফ্যাক্টরটা কি হয়, ইউনিটি, তাই না? হ্যাঁ, মনে করেন ইউনিটি যখন হলো, ও না, সিঙ্ক্রোনাস কন্ডেন্সারের জন্য তো ইউনিটি না, হ্যাঁ, মানে লিডিং লোডে যাবে, কারেন্টটা হবে এরকম, আর্মেচার কারেন্ট। তো আর্মেচার কারেন্টের সাথে তাহলে আইআই অ্যাক্সেসটা কি তার সাথে ড্রপটা বিয়োগ হয় না, মানে এর সাথে লম্বা আকারে দিতে হবে, তার সাথে যদি লম্বা আকারে দিই তাহলে এরকম, তাহলে এটা হচ্ছে এতটুকু, এই যে এটা হচ্ছে ইএ, আর এই যে এই ড্রপটুকু হচ্ছে আমাদের আইএ অ্যাক্সেস, বুঝছেন? এখন যদি ই এর মানটা আরো বাড়ে, হ্যাঁ, আরেকটু বাড়াইলে আইএ অ্যাক্সেস এর মানটা আরেকটু বড় হবে, আইএ অ্যাক্সেস এর মান হবে এতটুকু, মানে আইএ মনে করেন এটা আইএ 1, এটাও মনে করেন আইএ 2, আর এটা মনে করেন আইএ 3। তো এরকম ভাবে আইএ মানে ফিগারের বইয়ের মধ্যে যে ফিগারটা আছে না, আমার শীটের মধ্যে ওইটা একটু দেখেন, হ্যাঁ, ওই শীটের মধ্যে যে ভেক্টরের যে ফিগারটা দিছি এটা ওখানে সুন্দরভাবে আঁকে দিছি আর কি। আইএ 1, আইএ 2, আইএ 3 এইভাবে আমাদের যখন মেনলি ই1 এর সাথে যোগ হয়েছে, মানে আগে যে ভেক্টর ডায়াগ্রাম আছে ওই ভেক্টরই, কিন্তু এখানে হচ্ছে কি ই এর মান ইএ1 বা ইএ1, ইএ2, ইএ3, তো এই মানটা যেহেতু আমাদের সরাসরি 90 ডিগ্রি, এই জন্য এটার সাথে সরাসরি আমাদের বিয়োগ হয়ে গেছে, বুঝছেন? আমাদের 90 ডিগ্রির সাথে তো যোগ হইতে গেলে অন্যভাবেই চেঞ্জ হবে। বুঝতে পারছেন তাহলে ইনশাল্লাহ সিঙ্ক্রোনাস কন্ডেন্সার। আচ্ছা, তারপরে আমাকে স্টার্টিং অফ সিঙ্ক্রোনাস মোটর, স্টার্টিং এর কথাটা আমি অবশ্য আগে বলছি। আচ্ছা, এখানকার যে ম্যাথটা আছে না, ওই ম্যাথটা সহজ ম্যাথ, তো এটা আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন। তারপরেও আমি আমাদের সময় হয়ে গেছে, হ্যাঁ, আজকে ক্লাস আমি ক্লোজ করে দিব। হ্যাঁ, তো এই এই ম্যাথটা তাহলে আমি নেক্সট ক্লাসে করবো। হ্যাঁ, আর তার চেয়ে ভালো হচ্ছে আপনাদের জন্য এটা হোমওয়ার্ক থাকবে, আমার মনে হয় যে আপনারা এটা পারবেন। এখানকার যে ম্যাথটা দিছি, হ্যাঁ, ওইটা আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, আর তারপরে আমি আবার নেক্সট ক্লাস আবার একটু দেখবো। এটা হচ্ছে আগের মতোই অঙ্কটা, আইএল মানে আর্মেচার কারেন্ট, লাইন কারেন্ট এবং ইনডিউস কারেন্ট বের করতে হবে। হ্যাঁ, একদম হুবহু আগের অঙ্কটাই, শুধু এখানে দুইবারই একেও বলছে আর্মেচার কারেন্ট, লাইন কারেন্ট, ইনডিউস কারেন্ট বের করার, ইনডিউস ভোল্টেজ বের করার জন্য। আবার যখন 15% ফ্লাক্স চেঞ্জ, মানে 25% যখন ফ্লাক্স বাড়াই দিছি, তখন আর্মেচার কারেন্ট, লাইন কারেন্ট এবং হচ্ছে ইএ কত বের করতে হবে। তো এই কিরকম সূত্র অ্যাপ্লাই করে আমার মনে হয় আপনারা পারবেন। তারপরে আমি নেক্সট ক্লাসে আমি তারপরে দেখাই দেবো ইনশাল্লাহ। তাহলে আর এই যে স্টার্টিং অফ সিঙ্ক্রোনাস মোটর, এটা তো আমি প্রথম দিকে বলছি, হ্যাঁ, যে আপনার রিডিউসিং দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডকে কমায়া, আরেকটা হচ্ছে এক্সটার্নাল প্রাইম মুভার ব্যবহার করে, আরেকটা হচ্ছে ড্যাম্পার ওয়াইন্ডিং অথবা অ্যামোর্টাসিয়ার ওয়াইন্ডিং ব্যবহার করে। তো এই তিনটা পদ্ধতির মধ্যে আমাদের বাস্তবে বেশিরভাগ কাজে লাগে হচ্ছে ড্যাম্পার ওয়াইন্ডিং বা অ্যামোর্টাসিয়ার ওয়াইন্ডিং ইউজ করা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার বিষয়। তাহলে আপনাদের শুধুমাত্র এই একটা 2 নম্বরের যে ম্যাথটা আছে এটা বাকি থাকলো, এটা করার পরে আমরা ক্লাসটা ক্লোজ করবো আর কি। তো এটা মনে হয় বুঝবেন। তাহলে এই হচ্ছে আমার আজকের ক্লাস। তাহলে কোনো কোশ্চেন আছে কারো, বুঝতে পারছেন, কোনো সমস্যা আছে, কোনো বলেন তো কোশ্চেন থাকলে। সবাই বুঝছেন না? মোটামুটি আমার সাথে অ্যাডজেক্টিভ যোগ হইলো। ভালোভাবে বুঝছেন, আচ্ছা, বলার পরে আচ্ছা সমস্যা নাই। এখন হচ্ছে কি প্রথমে ক্লাসের মধ্যে তো সবসময় এত 100% ইয়ে হবে না। আপনি সবসময় ভালো হচ্ছে যখন আপনি নিজে যখন আপনার বাসায় প্র্যাকটিস করবেন তখন পুরোপুরি ক্লিয়ার হবে। তারপরেও আপনারা তাহলে একটু দেখেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে বের হয় তাহলে বলেন আর কি। তাহলে আপনাদের কি হোমওয়ার্কটা মনে থাকবে সবার? হোমওয়ার্কটা আপনারা সবাই করতে পারবেন? আসিফ ভাই করতে পারবেন নাকি অঙ্ক যেটা দিছি? জি ভাই, ট্রাই করব। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আপনাদের হোমওয়ার্কটা করি। তাহলে আজকে তাহলে ক্লোজ করি। হ্যাঁ, তাহলে আমাদের নেক্সট ক্লাসটা কবে হবে ইনশাআল্লাহ? আচ্ছা, আমি তো একটা পরীক্ষা নিব বলছিলাম। হ্যাঁ, তো পরীক্ষাটা কবে দিবেন? ভাই এক সপ্তাহ টাইম দিন, আর একটু সময় পাওয়া যাবে রিভাইজ করার জন্য। সবাইকে তাই টাইম দিলে ভালো হয়। জি ভাই, টাইম দিলে ভালো হয়, সব পড়িনি এখন। না, শুধু মেশিনের উপর পরীক্ষা নিব, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি নেক্সট কি পাওয়ার সিস্টেম শুরু করবো নাকি ইলেকট্রনিক্স শুরু করবো? ভাই পাওয়ার সিস্টেম, যেহেতু এগুলো সব পাওয়ারের কোর্স ভাই,
আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের নেক্সটে পাওয়ার সিস্টেম শুরু করবো ইনশাআল্লাহ। পাওয়ার সিস্টেমে হয়তো 6-7টা ক্লাস শুরু হবে। তো তাহলে আচ্ছা আপনি তাহলে বলেন তো, মানে তাহলে পাওয়ার সিস্টেমে তাহলে আমাদের নেক্সট ক্লাসটা আজকে তো হচ্ছে কি বার? আজকে হচ্ছে বুধবার, মঙ্গলবার, তাই না? তাহলে নেক্সট ক্লাসকে তাহলে কি বারে নেব ইনশাআল্লাহ? আমার অফিস আছে হচ্ছে আজকে কয় তারিখ বলেন তো? আজকে 18 তারিখ ভাই। আজকে 18, আবার হচ্ছে আমারও দেরি আছে, আবার 24 তারিখে সোমবারে আমার অফিস। কালকে অফিস আছে আবার। আচ্ছা তাহলে আপনাদের নেক্সট ক্লাস তাহলে শনিবারে নেবেন নাকি? আচ্ছা আজকে বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, তাহলে আমরা শনিবারে তাহলে নেই, হ্যাঁ ক্লাস, নাকি বলেন? জি ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তাহলে ক্লোজ করি ইনশাআল্লাহ। নামাজের সময় হয়েছে, আমি তাহলে নামাজ যাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই।